নমস্কার। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 আহমেদাবাদের সেই মর্মান্তিক দুর্ঘটনার খবর তো নিশ্চয়ই সবার কানে গেছে। হ্যাঁ, 12ই জুন 2025 লন্ডন যাচ্ছিল বোয়িং 787 ড্রিমলাইনারটা। একদম টেক অফের প্রায় সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে। তো আমাদের হাতে এই ঘটনার বেশ কিছু রিপোর্ট, প্রাথমিক তদন্তের কিছু তথ্য এসেছে। আজ আমরা এগুলো নিয়ে একটু সংকীর্ণভাবে কথা বলবো। ঠিক কি ঘটেছিল, তদন্তে কি উঠে আসছে, আর এর প্রভাবগুলোই বা কি হতে পারে। হ্যাঁ, চলুন শুরু করা যাক। ফ্লাইটটাতে যাত্রী আর ক্রু মিলিয়ে মোট 242 জন ছিলেন। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে টেক অফের 1 মিনিটেরও কম সময়, রানওয়ে থেকে মাত্র ধরুন 1.5 কিলোমিটার দূরে। এত কাছে? হ্যাঁ, গোধরা এলাকার একটা মেডিকেল কলেজ হস্টেলের ওপর আছড়ে পড়ে বিমানটা। ভাবা যায়, একেবারে টেক অফের পরেই। সাংঘাতিক ঘটনা। বিমানে থাকা 241 জন আর মাটিতে হস্টেলে থাকা 19 জন, তাদের মৃত্যু হয়। অলৌকিকভাবে একজন ব্রিটিশ যাত্রী বেঁচে গিয়েছেন। শোনা যাচ্ছে 11A সিটে ছিলেন তিনি। একজন বেঁচে গেছেন, এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, আর হোস্টেলের একটা বড় অংশ তো পুরো ধ্বংস হয়ে গেছে, অনেকে আহত হয়েছেন। ভয়াবহ পরিস্থিতি। কিন্তু দেখুন, তদন্তে যা উঠে আসছে সেটাই কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো। কি রকম? এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB তাদের প্রাথমিক রিপোর্টে বলছে, টেক অফের ঠিক পরেই এই বোয়িং 787-এর দুটো ইঞ্জিনের ফিউয়েল সাপ্লাই সুইচ হ্যাঁ, ফিউয়েল সাপ্লাই সুইচ কেউ ম্যানুয়ালি রান পজিশন থেকে কাট অফে নিয়ে গেছিল। বলেন কি? দুটো ইঞ্জিনেরই একসঙ্গে? হ্যাঁ, দুটোই। আর ককপিট ভয়েস রেকর্ডার CVR, তার রেকর্ডিংয়ে একজন পাইলটকে বলতেও শোনা যাচ্ছে, আপনি কাট অফ করলেন কেন? তার উত্তরে অন্যজন বলছেন, আমি করিনি। তার এরপর একটা মেডে কলও করা হয়েছিল, কিন্তু ইঞ্জিন আর স্টার্ট করা যায়নি। তো এর মানে কি দাঁড়ায়? কোনো টেকনিক্যাল ফল্ট বা ধরুন বার্ড স্ট্রাইক এসব নয়? দেখুন, প্রাথমিক তথ্য কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। বাইরের কোনো কারণ নয়, সমস্যাটা ককপিটের ভেতরেই। হ্যাঁ, অন্তত প্রাথমিক ইঙ্গিতটা খুব জোরালোভাবেই সেদিকে। দুটো ইঞ্জিনের ফিউয়েল সুইচ একসঙ্গে বন্ধ করে দেওয়া, বিশেষ করে টেক অফের মতো একটা ক্রিটিক্যাল সময়ে, এটা তো ভাবাই যায় না। অস্বাভাবিক তো বটে। অবশ্যই। AIIB যদিও বলছে যে ফাইনাল সিদ্ধান্তে আসতে আরও সময় লাগবে, তদন্ত চলছে, কিন্তু ফোকাসটা এখন ককপিটের ভেতরের ঘটনা প্রবাহের উপরেই। আচ্ছা, এই সুইচগুলো তো এমনভাবে ডিজাইন করা থাকে যাতে ভুল করে চাপ লেগে বন্ধ না হয়ে যায়। এর জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে। তাই প্রশ্ন উঠছে, এটা কি চরম কোনো ভুল বোঝাবুঝি, নাকি অন্য কিছু? তাহলে পাইলটদের ওই কথোপকথন, আপনি কাট করলেন কেন, আমি করিনি, এটা কি কনফিউশনের ইঙ্গিত, নাকি অন্য কোনো পরিস্থিতি ছিল? দুটোই সম্ভব। তদন্তকারীরা এখন ককপিটের পুরো রেকর্ডিং, ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR এর ডেটা, এগুলো সব বিশ্লেষণ করছেন। বোঝার চেষ্টা করছেন ঠিক কোন পরিস্থিতিতে কে সুইচগুলো অপারেট করেছিল। পাইলটদের তখন মানসিক অবস্থা কেমন ছিল, শারীরিক অবস্থায় বা কী ছিল, তাদের ট্রেনিং রেকর্ড, এমনকি ওই বিমানের ককপিট লেআউট, সবকিছুই এখন স্ক্যানারের তলায়। একটা বিষয় এখানে কিন্তু উঠে আসছে। আমেরিকার FAA ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটা সেফটি বুলেটিন ছিল এই ফিউল সুইচগুলোর অনিচ্ছাকৃত ব্যবহার নিয়ে। ও, তাই নাকি? হ্যাঁ, যদিও সেটা ম্যান্ডেটরি ছিল না, বাধ্যতামূলক নয়, কিন্তু কিছু সূত্র বলছে এয়ার ইন্ডিয়া সেই গাইডলাইনটা ফলো করেনি। এই FAA বুলেটিনটা ফলো না করা, এটা কি এই ঘটনার জন্য কোনোভাবে দায়ী হতে পারে? দেখুন, সরাসরি দায়ী বলাটা একটু কঠিন হবে, কারণ আপনি ঠিকই বলেছেন বুলেটিনটা বাধ্যতামূলক ছিল না। কিন্তু এটা একটা প্রশ্ন তো অবশ্যই তুলে দেয় যে এই ধরনের গাইডলাইন কেন জারি করা হয়েছিল। সম্ভবত এই ধরনের সম্ভাব্য কনফিউশন বা ভুল এড়ানোর জন্য, তাই না? ঠিক, যদি সেই পদ্ধতিটা ফলো করা হতো, হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। কিন্তু এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তে আরও গভীরে গিয়ে ফুয়েল সিস্টেমের ডিজাইন, অপারেটিং প্রসিডিওর, এগুলো বুঝতে হবে। এই দুর্ঘটনার প্রভাব তো ব্যাপক। 241 জন যাত্রী ক্রু, মাটিতে আরও 19 জন, এতগুলো জীবন। হ্যাঁ, ভয়ঙ্কর। এর বাইরেও তো অনেক কিছু। ক্ষতিপূরণের প্রশ্ন আছে, এয়ারলাইন্সের ওপর মানুষের আস্থা, একটা ভরও তো কাজ করবে, তাই না? অবশ্যই। এর প্রভাব তো বহুমাত্রিক। প্রথমত, এয়ার ইন্ডিয়াকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আন্তর্জাতিক স্তরে তাদের রেপুটেশন, সেটার ওপর একটা বড় প্রশ্নচিহ্ন।
রেগুলেটরি সংস্থাগুলো মানে ডিজিসিএ বা অন্যরা তারা নিশ্চয়ই এয়ার ইন্ডিয়ার সেফটি প্রোটোকল আবার রিভিউ করবে। সেটাই স্বাভাবিক। কিছু মৃতদেহ শনাক্ত করতেও সমস্যা হচ্ছে বলে খবর আসছে, যা পরিবারগুলোর জন্য পরিস্থিতিটা আরও মর্মান্তিক করে তুলেছে। হ্যাঁ, সেটা খুবই দুঃখজনক। আর তাছাড়া ওই যে একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, উনি সুস্থ হয়ে উঠলে ওনার বয়ান কিন্তু তদন্তের জন্য খুব গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। হয়তো অনেক অজানা তথ্য সামনে আসবে। ঠিক। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম একটা ভয়াবহ দুর্ঘটনা, যার কারণটা সম্ভবত ককপিটের ভেতরেই কোনো ঘটনা বা সিদ্ধান্ত, আর তার ফলে এতগুলো প্রাণ চলে গেল, আর এর প্রভাবও পড়ছে নানা দিকে। ঠিক তাই। এএআইবি কিন্তু খুব পরিষ্কার করে বলেছে চূড়ান্ত রিপোর্ট আসতে প্রায় 1 বছর লেগে যেতে পারে। 1 বছর? হ্যাঁ, কারণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে সময় তো লাগবেই। তবে এই ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি প্রশ্ন? আজকের এই অত্যাধুনিক বিমানগুলোতে যেখানে অটোমেশন এত উন্নত, সেখানে মানুষের ভূমিকাটা ঠিক কোথায়? বিশেষ করে টেক অফ বা ল্যান্ডিংয়ের মতো ক্রিটিক্যাল মোমেন্টে পাইলটের সিদ্ধান্ত আর অটোমেটেড সিস্টেমের মধ্যে সঠিক ব্যালেন্সটা সেটা রক্ষা করা কতটা জরুরি, আর সেটা এনশিওর করার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। একদম। বিষয়টা নিয়ে আরও গভীর আলোচনার অবকাশ রইল।